আবারও হাজির হয়ে গেলাম আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে টপ 5 বেস্ট স্মার্টফোন ৩৫,০০০-এর উপরে ৪০,০০০-এর কিছুটা নিচে বলতে পারেন এরকম। কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ৩০,০০০ প্লাস মানে ৩০ থেকে ৩৫,০০০-এর মধ্যের বেশ কিছু স্মার্টফোন নিয়ে। বাট এবারে আমরা কথা বলছি ধরুন এরকম ৩৬-৩৭,০০০ টাকা প্রাইস ব্র্যাকেটের যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো নিয়ে। মিনিমাম 5টা ফোন তো থাকবেই, এর প্লাসও থাকবে। অফিসিয়াল হলে কোনটা কিনতে পারেন সেই ব্যাপারেও একটা নিশ্চয়ই কোনো গাইডলাইন দেওয়ার ট্রাই করব। কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে যে ফোনগুলো দেখানো হবে প্রত্যেকটাই পেয়ে যাবেন কিন্তু তাহাম টেকে এরকম প্রাইস পয়েন্টে। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো তাহাম টেকের। আমাদের লিস্টের প্রথমে যে ফোনটা রয়েছে এটা মোটামুটি অ্যারাউন্ড ৩৫,০০০ টাকা প্রাইস পয়েন্টেই আপনি পেয়ে যাচ্ছেন। IQ Z9 টার্বো প্লাস। 8 মাস আগেই বাংলাদেশের মার্কেটে এসেছিল এই ডিভাইসটা, বাট এখনও পাওয়া যাচ্ছে এবং দাম তখন অনেক বেশি ছিল, এখন বেশ কিছুটা কমেই পাওয়া যায়। আপনারা চাইলে এই ডিভাইসটাও দেখতে পারেন যদি পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস আপনি খুঁজে থাকেন। আসলে অ্যামোলেড প্যানেল রয়েছে এই ফোনটাতে, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে এবং 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও দিতে পারে। ডিসপ্লে খারাপ লাগবে না আপনার কাছে, এই ডিসপ্লেটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আসলে লাগবে। তবে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+। এই প্রসেসরটা ডাইমেনসিটি হলেও এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। ইভেন মিডিয়াটেক এখন বেশ ভালো করছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। UFS 4.0 স্টোরেজ টাইপ বেটার হওয়াতে রিড রাইট স্পিড আপনারা ভালো পাবেন। ডে টু ডে টাস্কে থেকে শুরু করে যখন কোনো ডাটা ট্রান্সফার করছেন সব জায়গায় আপনি সেই বিষয়টা খেয়াল করবেন। পারফরমেন্স ওয়াইজ এই ডিভাইসটা ৩৫,০০০ টাকায় ভালো। এরপরে আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটারও রয়েছে। না, টেলিফটো তো এখানে নেই, আলট্রা ওয়াইড এবং মেইন ক্যামেরা আছে আর কি। এখন এই দুটা দিয়ে যদি আপনার কাজ চলে যায় দেন তো ওকে। সাধারণত পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসগুলোতে ক্যামেরাতে একটু কম গুরুত্ব দেওয়া হয়, যে বিষয়টা আমরা এখানেও লক্ষ্য করি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, মানে সো টাইপের একটা রেজাল্ট আপনি এর থেকে পাচ্ছেন আর কি। ব্যাটারি 6400 mAh অ্যান্ড 80 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বোকেও খারাপ বলা যায় না আসলে এই জায়গা থেকে। আপনার বাজেট যদি একদম 35-এর মধ্যেই থাকে তাহলে আপনি এই ফোনটাও দেখতে পারেন। বাই দ্য ওয়ে, এর চাইতে বাজেট একটু কম হলেও কিন্তু আরও বেশ কিছু ডিভাইস রয়েছে, যেমন নাথিংয়ের ফোন রয়েছে, তারপর অনারের ফোন রয়েছে, যেগুলো নিয়ে আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছিলাম। এনিওয়ে, আপনার বাজেট যদি 36 থেকে 37,000 টাকার মতো হয়ে থাকে তাহলে কোনটা চয়েস করবেন? দারুণ ফোন তো রয়েছে অবশ্যই। তার আগে আরও একটা সুখবর আপনাদেরকে দিতে চাই। আপকামিং শীত আসছে কয়েকদিন পরেই, এবং এই শীতে অনেকেই নিশ্চয়ই হুডি কিনবেন, অনেকে নিশ্চয়ই সোয়েটশার্ট কিনবেন, আবার কেউ বা ড্রপ শোল্ডার হুডি কিনতে চাচ্ছেন, কিংবা স্যামসংয়ের ক্যাপের মতো ক্যাপ খুঁজছেন। তাদের জন্য সুখবর হলো আর অল্প কয়েকদিনের মধ্যে, লাইক আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো আসতে চলছে। তো আপনারা নিশ্চয়ই সবচাইতে বেস্ট প্রাইসে সবচাইতে বেস্ট কোয়ালিটি পাবেন, এমনকি আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে, কুপন কোড থাকবে। সো যারা এইগুলো কেনার চিন্তা ভাবনা করছিলেন আর একটু ধৈর্য ধরেন, আগামী মোটামুটি 10 দিনের মধ্যেই আমরা আই হোপ সব কিছু নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। তো যা বলছিলাম, যদি কিনা আপনার বাজেট 36 থেকে 37,000 টাকার মতো হয়ে থাকে তাহলে রেডমি K80 এর CN চাইনিজ ভার্সনটা দেখতে পারেন। এই ডিভাইসটা দেখতে সুন্দর, দেখতে বেশ ভালোই লাগে। দ্বিতীয়ত ওলেড প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। আগেরটা 144 হার্টজ ছিল, বাট এই 120-44 এতে খুব একটা তফাৎ আসলে ওভাবে পাওয়া যায় না। স্বভাবের ক্ষেত্রে তো 144 পাওয়াও যায় না, আপনারা জানেন। HDR10+ এর সাপোর্ট রয়েছে। ওভারঅল ডিসপ্লেটাও বেশ ভালো, 1.5K রেজলিউশন আছে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে। তো এই প্রসেসরটাও কিন্তু ডেফিনেটলি যথেষ্ট ভালো একটা চিপ, যথেষ্ট শক্তিশালী একটা প্রসেসর, ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর। হ্যাঁ, এখন একটু পুরাতন কিন্তু স্টিল পারফরমেন্স বেশ ভালো জায়গায় আছে। UFS 4.0 স্টোরেজ টাইপ এখানেও আমরা দেখতে পাই, এবং এটা ডে টু ডে লাইফে আপনার কিন্তু পারফরমেন্সে সন্তুষ্ট করতে পারবে ইজিলি। এটা গেমিংয়ের জন্য বলেন বা আপনি হেভি টাস্কিং করতে চান সব জায়গায়, এমনকি যারা ওই যে ফোন দিয়ে ভিডিও এডিটিং করেন তাদেরও কাজে লাগবে আশা করছি। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা বেশ ভালো, আগের ফোনের চাইতে কম্পেয়ার করতে গেলে এটার ক্যামেরা সেকশন কিছুটা এগিয়ে থাকবে রেজাল্ট ওয়াইজ। 6550 mAh এর ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জিং কম্বো রয়েছে এর বক্সেই। তো ওভারঅল প্যাকেজটা ভালো, বাট আপনি এই প্রাইস পয়েন্টে এসে কিন্তু অন্য একটা ফোনও দেখতে পারেন, নাথিং 3F Pro। যদিও ওই ফোনটা নিয়ে আমি এখনো রিভিউ দেইনি, বাট ওই ফোনটাও ভালো। আপনারা চাইলে ওই ফোনটাও একটু দেখতে পারেন, বিশেষ করে যারা একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন আর কি এই প্রাইস ব্র্যাকেটে। আচ্ছা, এর পরের ফোনটাও কিন্তু রেডমিরই, মানে যে প্রাইস পয়েন্টটাকে আমরা সিলেক্ট করছি একদম 35 না আবার 40ও না, এর মাঝামাঝি আসলে বেশ কিছু ফোন আছে। তো ওই জায়গা থেকে রেডমি টার্বো 4 Pro এই ফোনটাও দেখতে পারেন। 36,000 টাকা অ্যারাউন্ড এরকম প্রাইস পয়েন্টেই পাওয়া যায় এখন, যেখানেও আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকে এবং 3840 PWM ডিমিং রয়েছে। ওভারঅল এই ডিসপ্লেও কিন্তু এই প্রাইস পয়েন্টের জন্য একদমই সুইটেবল। স্ন্যাপড্রাগন 8S Gen 4 রয়েছে,
এই প্রসেসরটাও কিন্তু বেশ স্টেবল একটা প্রসেসর, যেটা খুব বেশি হিট জেনারেট করে না। পারফরমেন্স ওয়াইজও কিন্তু বেশ ভালো একটা জায়গায় আমরা থাকতে দেখি, মাল্টিটাস্কিং থেকে শুরু করে যখন হেভি কাজ করছেন কিংবা গেমিং করতে চাইলেও কিন্তু এটা মানে মাথা না গরম করেই আপনাকে সুন্দরভাবে সামলাতে পারে আর কি। UFS 4.1 স্টোরেজ টাইপ, সেই জায়গাও কিন্তু অবশ্যই খারাপ নয়। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই সেটআপটা Redmi K8 এর মতো সেম আমরা দেখছি, বাট দুইটার দুই রকম প্রসেসর, ISP ডিফারেন্ট হওয়াতে ক্যামেরার তারতম্য কিছুটা লক্ষ্য করবেন। তুলনামূলকভাবে এইটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে একটু বেটার মনে হয়েছিল। আর ব্যাটারি রয়েছে কিন্তু 7550 mAh অ্যান্ড 90 ওয়াটের চার্জার। সো এই জায়গাটাও ডেফিনেটলি Redmi K8 এর চাইতে বেটার কিছু অফার করছে। বড় ব্যাটারি, বড় চার্জার রয়েছে। বাজেট সেম 36,000-এর আশেপাশে। iQ Z10 Turbo Pro, এই ফোনটাও আপনারা দেখতে পারেন। পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস একেবারেই। 144 হার্টজের অ্যামোলেড প্যানেল আছে ফোনটার সাথে, যদিও বা প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক বডি ফ্রেম, এই জায়গায় একটু সস্তা বা চিপ টাইপের ফিল দেয়। তবে ডিসপ্লেটা অবশ্যই ভালো। 4320 হার্টজ হচ্ছে গিয়ে PWM ডিমিং, এইটার 1.5K রেজুলেশন আছে। স্ন্যাপড্রাগন 8S Gen 4 রয়েছে, সেম চিপ একটু আগের ফোনটাতে আমরা দেখলাম। আর UFS 4.1 স্টোরেজ টাইপ। একটা বিষয় হয়তো খেয়াল করছেন, এখানকার প্রত্যেকটা ফোনের এই স্টোরেজ টাইপ ভালো, প্লাস হচ্ছে তাদের প্রসেসরও কিন্তু সিমিলার জায়গায় আছে মোটামুটি। সো এটার থেকেও আপনারা ওই একই রকম টাইপের একটা পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন, বাট এক একজন এক এক ধরনের UI হয়তো চয়েস করে বা ব্র্যান্ডের চয়েস থাকে, সেই জায়গা থেকে আপনি আলাদা আলাদাভাবে হয়তো বা চয়েস করবেন নিশ্চয়ই। আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আছে এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এটার ক্যামেরাটা খুব আহামরি নয়, আপনি ফোনটা হাতে নেওয়ার পর ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা আসলে একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস। 7000 mAh এর ব্যাটারি অ্যান্ড 120 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে, এই জায়গাটা আবার বিশাল বড়সড়। এবারে ফাইনালি আমার একটা স্মার্টফোনের কাছে চলে আসছি। এই ফোনটা আপনাকে হয়তো একটু এই যে দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে এরকম প্রাইস ব্র্যাকেটেই, বাট এটা মানে পারফরমেন্স ওয়াইজ খুব আহামরি কিছু না দিলেও ক্যামেরার দিকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে। আবার অনেকে আছে Redmi Note সিরিজটার ফোন কিনতে চান, Redmi Note 15 Pro Plus। এই ফোনটাও আপনারা দেখতে পারেন, যে ফোনটাতে আমরা 120 হার্টজের একটা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই, 3840 হার্টজ PWM ডিমিং রয়েছে, প্লাস এই ফোনটার প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7S Gen 4, যে জায়গাটা আগের প্রত্যেকটা ফোনের থেকে কিছুটা পিছিয়ে রাখবে একে আমি জানি। UFS 2.2 এই ব্যাপারটাও পিছিয়ে রাখবে, তবে এগিয়ে রাখবে ক্যামেরা সেকশন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স রয়েছে, যেটা পোর্ট্রেটের জন্য একটু স্পেশালিটি দিবে আপনাকে ডেফিনেটলি। সেই সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আছে অ্যান্ড 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সো বাকি যে স্মার্টফোনগুলো ছিল সেগুলোর চাইতে এটার ক্যামেরাতে আপনি একটু ভ্যারিয়েশন বেশি দেখবেন, একটু বেটার আউটপুট পাবেন। সো ক্যামেরা সেন্ট্রিক টাইপের বা একটু এরকম গুছানো প্যাকেজ চাইলে, পারফরমেন্স হেভি দরকার নাই, গেমিং একদমই উড়াধুরা করতে হবে ওরকমই ব্যাপার না, তখন আপনি এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। ব্যাটারি বড় আছে, 7000 mAh অ্যান্ড 90 ওয়াটের চার্জার। প্রত্যেকটা স্মার্টফোনের কমন বিষয় হলো সবগুলোতেই কিন্তু আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি এবং প্রতিটাতেই রেগুলার যে সেন্সরগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং 5G এনেবলড। সো এই জায়গাগুলোতে আপনার আবার সুবিধা পাওয়া যাবে। এবারে ফাইনালি যদি বাড়তি সাজেশন হিসাবে অফিসিয়াল ফোন নিয়ে বলতে যাই, OnePlus-এর Nord C5 Lite এই ডিভাইসটা দেখতে পারেন। রিসেন্টলি টেকনো লঞ্চ করলো ওদের পোভা 7 Pro বোধ হয় নাকি, এটাও আপনারা দেখতে পারেন। সো এই ডিভাইসগুলো অফিসিয়াল হিসেবে মোটামুটি এই প্রাইস ব্র্যাকেটে বেশ ভালো করছে। ও আরেকটা আছে, যদি বাজেট আর একটু কম হয় 35-এর নিচে, তখন গিয়ে আছে ইনফিনিক্সের ওদের কোনটা হলো GT30 বোধ হয় নাকি। এই তো আচ্ছা, খুব শীঘ্রই আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বাজেট সেগমেন্টে টপ 5-এর ভিডিও নিয়ে আসছি, সেটা 15,000, 20,000, 25,000 এবং 30,000-এর মধ্যে বা 30,000-এর আশেপাশে এরকম, প্লাস 45,000, 50,000 এরকম বাজেটে। আপনারা কোনটা আগে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।